বলছি, আমাদের সবার মধ্যে এটা আছে, লয়ারদের মধ্যে আছে, ইঞ্জিনিয়ারদের মধ্যে আছে, ডাক্তারদের মধ্যে আছে, যে আমরা যখন পেশাগতভাবে একজন এফেক্টেড হই তখন আমরা পেশাগত দায় দায়িত্বের ঊর্ধ্বে থেকে বিষয়টা বিবেচনা করতে পারি না, আমরা সাধারণ মানুষের মতো আবেগতাড়িত হয়ে যাই। আমাদের একজন দর্শক আজাদ, উনিও বলেছেন আওয়ার জার্নালিস্ট মাস্ট বি প্রফেশনাল নট বি ইমোশনাল। নাইমের কাছে একটু জানতে চাইবো যে সংবাদপত্রের বা টেলিভিশনগুলির যে তাড়না বা তারা, এটাকে কি আপনি কিভাবে দেখেন? যে তাড়নাটার জন্য আমরা দেখি যে আসলে এমন অনেক সময় এমন অনেক কিছু যেটা খুবই আবেগতাড়িতই মনে হয়। প্রথম কথা হচ্ছে যে আমাদের সাংবাদিকতায় আমরা বিশ্ববিদ্যালয়ে যখন সাংবাদিকতা পড়ি তার বইতে একটা ব্যাপার ছিল যে প্রক্সিমিটি নিউজের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে কাছের বিষয়গুলি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তার মানে এই নয় যে কাছের মানুষ বলতে যে আমাদের এখানে এটার একটা বিকৃত ব্যবহার আছে, যে একটা পত্রিকার একজন হয়তো মানে সে একটা ইনসিগনিফিকেন্ট কর্মচারী, তার শ্বশুর বাড়ির কেউ মারা গেলেও সেটা নিউজ হতে হবে। আমাদের কিন্তু এই ধরনের বিকৃতিগুলো আছে, এক্সেসেস গুলি হচ্ছে, এই যে বাড়াবাড়ি গুলি হচ্ছে, এবং এই বাড়াবাড়িও আসিফ নজরুল যেমন বললেন, এটা আমাদের আসলে সব ক্ষেত্রেই আমরা এই বাড়াবাড়িটা করি, এবং সাংবাদিকতার ক্ষেত্রে এই বাড়াবাড়িটা যে আমরা এটা কি হয় যে আমরা আমাদের একজন টেলিভিশনের বা একটা সংবাদপত্রের কর্মী মারা যাবে বলে পুরো পত্রিকাটা বা পুরো টেলিভিশন কেবল ওই নিউজটাই দেখাতে থাকবে, সারা পৃথিবীর সবকিছু তখন অর্থহীন হয়ে যাবে? এটা কি প্রফেশনালি একটা স্টেশন করতে পারে, একটা নিউজ পেপার করতে পারে? কিন্তু আমরা করে ফেলি, আমাদের আবেগটা আমরা সংযত করি না। এটা তো প্রফেশনাল বিহেভিয়ার না, এটা এটা কমপ্লিটলি অন্য, এটা পারিবারিক এনভায়রনমেন্টের বিহেভিয়ার। যে ঠিক আছে, আমার বাসায় একজন মারা গেল, সুতরাং আমার বাসায় আর রান্না হলো না, প্রতিবেশীরা রান্না করে খাওয়া পাঠাবে, তাতেও কেউ খাবে কেউ খাবে না। তো এই আমরা ওই রকম আচরণ করতে থাকি। তো এইটা আমাদের কিভাবে এখান থেকে উত্তরণ, এটা আমরা বারবারই আলোচনা করেছি, আমরা বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি বিভিন্ন ফোরামে। কিন্তু আমি মনে করি যে এই এক্সেসেস গুলির মানে প্রকাশটা এক্সট্রিমলি দাঁড়ায় যখন আমরা দাবি করি যে এটা এই 48 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে অথবা 72 ঘন্টার মধ্যে কি করে ফেলতে হবে। নাও এইভাবে ডিকটেট করে ইনভেস্টিগেশন হয় কিভাবে আমি বুঝি না। আমি এই গত 2-1 দিনের মধ্যে এই রুনি এবং সারোয়ারের বিষয়েও আমি বলেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী কিসের বেসিসে 48 ঘন্টার একটা ঘোষণা দেন? উনি কিভাবে জানবেন যে 48 ঘন্টার মধ্যে একটা কিছু করা সম্ভব? ভাই, আপনার কথার মাঝখানে একটু বলি, আপনি দেখেন আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী এবং পুরো সরকার যন্ত্র কিভাবে আবেগতাড়িত হয়ে যায়। উনাদের উপর প্রচুর চাপ আছে, যেহেতু পুলিশের নানান ব্যর্থতা আছে, এই জন্য প্রচুর চাপ আছে। কিন্তু উনারাও আপনার যে নাইম ভাই যেটা বললো, পুরা রাষ্ট্রযন্ত্র এটার সাথে ইনভলভ হয়ে গেছে, 48 ঘন্টার মধ্যে করতে হবে। যত দ্রুত সম্ভব কথা বলে আর মানুষের কনফিডেন্স পাওয়া যায় না। একটা ব্যাপার হয় কি নাইম ভাই, এটা ঠিক যে সাংবাদিকরা আবেগতাড়িত হয়, আবার আপনার কথা শুনতে শুনতে হঠাৎ আমার মনে হলো 48 ঘন্টা কেন চায়? কারণ বিচার হয় না দেখে। বিচার তো হয় না আসলে এই দেশে, তো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে হত্যাকাণ্ডের বিচার হয় না, মানে অন্তত মানে কি বলবো, যেটার সাথে শক্তিশালী পক্ষ বা ইয়ের জড়িত থাকে, এই ডাইমেনশনটাও আছে এখানে। সরি নাইম ভাই। না, ইউ আর পারফেক্টলি রাইট। কিন্তু আমি বলছি যে আমার 48 ঘন্টা চাওয়া, এখন কথা হলো যে আমরা পাই না বলে এমন একটা চাওয়া চাইবো যেটা আমাদেরকে ওই একজন জজ মিয়া তৈরি করতে হেল্প করবে। এটা তো আবার একটা ফেয়ার কিছু হচ্ছে না, কারণ আমি 48 ঘন্টা বললে তারাও একটা জজ মিয়া তৈরি করে আমাদেরকে উপহার, তারা যদি বাধ্য হয়, তাদেরকে যদি চাপ সৃষ্টি করা হয়। আমরা আসলে কি চাইবো? আমরা তো সাংবাদিকতা করি যেহেতু আমি দিস ইজ অ্যান আর্ট অ্যাকচুয়ালি, যে এই আর্টে আমি আবার মনিটরিংটা রাখবো, আমি আবার আমার আইজ রাখবো, ওয়াচ রাখবো, যে তারা প্রফেশনালি তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছে কিনা। এটাই হবে রিপোর্টিং, যে প্রতিটি স্টেপ তারা নিচ্ছেন কিনা কাজটা করার জন্য, সেটা নিয়ে আমরা ফলো আপ করবো। বরং এই 48 ঘন্টার চাপ দিয়ে এখন যে 48 ঘন্টার মধ্যে হলো না, তারপরে আমার আর কি করণীয় থাকলো? হ্যাঁ, আপনারা মানে কর্মসূচি দিয়েছিলেন, সেটা তো করা যাচ্ছে না। আরেকটা জিনিস হয় কি, আপনি খেয়াল করেছেন, আমাদের আবেগ যেমন আকস্মিক ভাবে অত্যন্ত আপনার মানে তীব্র হয়ে ওঠে, আবার এটা সাস্টেইনও করে না খুব দ্রুত। যেমন অনেক বিখ্যাত হত্যাকাণ্ড আছে যেটা কোনো ফলো আপ হয় না। আমার মনে আছে বাংলা ভিশনে একজন মারা গিয়েছিল, আমি প্রায় জিজ্ঞেস করতাম কিছুদিন পর্যন্ত, এটা কি হলো ভাই? বলে এখন তো লোকজন খবর রাখে না। তো আমার মনে হয় যে সাগর রুনির ব্যাপারটাই ধরেন, আজকে আমরা যারা আমাদের আবেগটা ভালো, কিন্তু আমরা একটা সাস্টেইন করি যে আমরা এই যে আপনি যেটা বললেন যে কারেক্ট এবং অবজেক্টিভ
রিপোর্টিং, মনিটরিং এবং কন্টিনিউয়াসলি লেগে থাকা, এটাই তো সাগর রুনির আত্মার জন্য সবচেয়ে বড় আপনার মানে কন্ট্রিবিউশন হতে পারে। আমরা কথা বলছি যে আমাদের চট্টগ্রামের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহর সঙ্গে। মামুন, আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন। আমরা যেভাবে সাগর রুনির হত্যাকাণ্ড এবং তার পরবর্তী জিনিসগুলি কভার করলাম, সেটা কতটা দায়িত্বপূর্ণ বলে পালন করা হয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ খালেদ। আমার মনে হয় বিষয়টা আমরা সঠিকভাবে আমাদের সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে আমরা পালন করিনি, সেটা আসিফ নজরুল সাহেব বলেছেন। এবং আমারও মনে হয় যে বিশেষ করে একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চাকে নিয়ে আমরা যেভাবে টানাহেঁচড়া করেছি, এটা খুবই অমানবিক পর্যায়ের। এবং এটা হয়তো রিপোর্টার তার ক্রেডিট নেওয়ার জন্য, তার কৃতিত্ব নেওয়ার জন্য, যে একটা এক্সক্লুসিভ জিনিস বের করার জন্য একটা বাচ্চাকে ব্যবহার করেছেন। আমি মনে করি সেটা খুবই অমানবিক হয়েছে। এটা কোনোভাবেই আমাদের পেশাগত দৃষ্টিকোণ থেকে ঠিক হয়নি বিষয়টি। খালেদ, আমরা আপনাকে ধন্যবাদ জনাব মামুন। আমরা কথা বলছি আমাদের রাজশাহী প্রতিনিধি আহসান হাবিব অপুর সঙ্গে। অপু, আমরা ঢাকা শহরে যে বিচ্ছিন্নতা বোধ দেখতে পাচ্ছি প্রতিবেশীদের সাথে সম্পর্ক ক্ষেত্রে, রাজশাহী মহানগরেও কি একই অবস্থা? সেখানে প্রতিবেশীরা একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসেন, সহমতী হন? হ্যাঁ হ্যাঁ, রাজশাহীর বিষয়টা আসলে খানিকটা আলাদা। আমরা যেটা জানি যে রাজশাহীতে সৌহার্দ্য, একে অন্যের সাথে সম্পর্কটা তুলনামূলকভাবে বেশি, একজনের বিপদে আরেকজন এগিয়ে যায়। তবে এখনকার সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো আমরা দেখতেছি যে বাইরে থেকেও রাজশাহী শহরে প্রচুর লোক আসতেছে, কাজের সন্ধানে রাজশাহী শহরে আসতেছে। এক্ষেত্রে দেখা গেছে যে বাইরের লোকজন আসার কারণে ভাড়াটিয়ার সংখ্যাও বেড়ে গেছে। এক্ষেত্রে একজনের সাথে আরেকজনের আন্তরিকতার ঘাটতিও আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা বন্ধু বান্ধবদের মধ্যে যে ভালো সম্পর্কের একটা বিষয় আগে দেখতাম, সেটা কিন্তু অনেকটাই অন্যরকম হয়ে গেছে। এখন দেখি বন্ধুর হাতে বন্ধু খুন হচ্ছে। রাজশাহী শহরে একটি আলোচিত ঘটনা এখন এই গত মাসে 7 হত্যাকাণ্ড। 5 বন্ধু মিলে 7কে হত্যা করেছে। তারপরে কিন্তু একে অন্যের সাথে যে সম্পর্কের বিষয়টা, এখানটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় দাঁড়িয়েছে। খালিদ। অপু, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে। সোহেল, খুলনার অবস্থাটা আমাদের একটু বলবেন, যে মানে পারিবারিক বা গৃহস্থালী অপরাধের ক্ষেত্রে খুলনা মহানগরের এই হারটা কেমন বা অবস্থাটা কেমন? ধন্যবাদ খালিদ। খুলনাতে আমরা যেটা দেখেছি যে খুলনা শহরটা কিন্তু খুবই ছোট, এবং এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা সামাজিক নৈতিকতা বোধ একসময় ছিল। কিন্তু সম্প্রতি আমাদের খুলনা শহরে আমরা দেখছি যে বিশেষ করে তরুণ যে প্রজন্ম রয়েছে, তাদের মধ্যে কিন্তু মাদকের বিস্তারটা খুব বেশি হয়েছে। সম্প্রতি আমাদের এখান থেকে আমরা দেখেছি যে ছোট্ট ছেলে, তাদের বয়স আপনার 12 থেকে 14 বছর হবে, তাদের কাছে গাঁজা সহ তাদেরকে ধরেছিল পুলিশ, এবং পরবর্তীতে দেখা গেল যে এরা আসলে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া খুলনাতে আপনার ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। তো মূল যে বিষয়টা সেটা হলো যে আমাদের সামাজিকভাবে যে প্রত্যেকটা এলাকার একটা নৈতিকতা বোধ ছিল আগে, যে একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেলে তখন কিন্তু সে ভয় পেত, স্থানীয় যারা সিনিয়র ছিল বা যারা মুরব্বী ছিল তাদেরকে একটা সম্মান করত। সেই বোধটা কিন্তু এখন আমাদের শহর থেকে একেবারেই বিলীন হয়েছে। আমরা দেখি যে মোড়ে মোড়ে স্কুলের সামনে ছেলেরা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে এবং টিচ করছে। তো এই নৈতিকতা বোধগুলো আমাদের সমাজ থেকে অনেকটাই দূরে সরে গেছে, যে কারণে আমাদের স্কুলগুলোর সামনে কিন্তু পুলিশ দিয়ে পাহারা দিতে হচ্ছে প্রতিটা গার্লস স্কুলের সামনে। খালিদ। সোহেল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু এই বিষয়টি নিয়ে জনাব মোহিত কামালের কাছে, যে তারা মানে ঢাকার বাইরে চট্টগ্রাম ছাড়া রাজশাহী এবং খুলনা মোটামুটি ভাবে একই, যে আগে কি সুন্দর দিন কাটাইতাম ধরনের কথা বললেন, যে এখন যেন পরিস্থিতি খারাপ হয়েছে। এই ব্যাপারটার সাথে কি আপনি একমত? খালেদ, আমি আপনার সাথে একটা কোশ্চেন অ্যাড করব। মোহিত ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার প্রতি আউট অফ মাই রেসপেক্ট, আমার মাঝে মাঝে মনে হয় কি যে এই যে তরুণ প্রজন্মের মধ্যে যে সম্পর্কহীনতা বা এই ধরনের অপরাধ প্রবৃত্তি, একটা কারণ আমরা সবাই জানি মাদক, হ্যাঁ, আরেকটা কারণ কি কালচারাল এগ্রেশন না, সাংস্কৃতিক ইয়ে। কারণ বিশেষ করে আপনার হিন্দি সিরিয়ালগুলোতে যেই স্টোরি দেখানো হয়, তো ভয়াবহ পাশবিকতার স্টোরি দেখানো হয়, এটার কোনো ইম্প্যাক্ট পড়ছে না সামাজিক সম্পর্কে? আমি প্রথমে এই খুলনার প্রতিনিধি কিন্তু চমৎকারভাবে তার বক্তব্যের মধ্যে মূল কথাটা তুলে ধরেছে। আমি যা বলবো তা বলেছে। তবে আমি একটি কথা বলতে চাই, যে মাদকের কিন্তু প্লাবন চলছে, ভেসে যাচ্ছি আমরা। যেমন কয়েকটি ক্লায়েন্টকে আমি পেয়েছিলাম কক্সবাজার এলাকা থেকে, আমি খুব ঘনিষ্ঠভাবে তাদের সাথে ইন্টারভিউ করে জেনেছি, যেটা আমাদের কর্তৃপক্ষরা জানা উচিত, যে ওখান থেকে টেকনাফ বর্ডার দিয়ে যারা ব্যবসা করে, যে কোনো ব্যবসা, এটা কাপড়ের ব্যবসা হোক, স্যান্ডেলের ব্যবসা হোক, আচারের ব্যবসা হোক, ডালের ব্যবসা হোক, পেঁয়াজের ব্যবসা হোক, ওই প্রত্যেকটা লাগেজের সাথে তাদের একটা করে ইয়াবার লাগেজ আসতে হবে, নাহলে তাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে না। অর্থাৎ মাদক কিন্তু জোয়ারের মতো আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে।
অ্যাভেলেবিলিটি অফ দি ড্রাগস প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। এই যে মাদক নিলে আমাদের নৈতিকতা থাকে না, আপনারা লক্ষ্য করেছেন, আমাদের মধ্যে ক্রিমিনালিটি ডেভেলপ করে এবং বিভিন্ন ধরনের অপরাধ কর্মের সাথে আমরা জড়িত হয়ে যাই। আমাদের সমাজে সবাই ইনসিকিউরিটিতে ভুগছে, মেয়েরা স্কুলে যেতে পারছে না, ইনসিকিউরিটিতে ভুগছে, রাস্তা আমরা বের হতে পারছি না, একটু রাত দেরি হলে বের হতে পারছি না, আমরা ইনসিকিউরিটিতে ভুগছি। এই সেন্স অফ ইনসিকিউরিটি ইজ এ ডেঞ্জারাস স্ট্রেসফুল সিচুয়েশন ফর আস। এখনকার সময় আমি এটা বলবো, এতে করে আমাদের মানসিকভাবে আমরা বিধ্বস্ত হচ্ছি, আমরা শারীরিকভাবেও এই স্ট্রেস বহন করার কারণে অনেক রোগের সঙ্গে আক্রান্ত হয়ে যাচ্ছি। যাদের হার্ট ডিজিজ আছে, হার্ট ডিজিজ বেড়ে যাচ্ছে, প্রেশার আছে, প্রেশার বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছি, অথবা আমি মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছি, অ্যাঙ্গার, অ্যাগ্রেশন আমাদের ভিতর বেড়ে যাচ্ছে। যারা আক্রান্ত নয় তারা পরোক্ষভাবে, আর যারা আক্রান্ত তাদের তো কিছুই থাকে না, আনকন্ট্রোল ইমোশন থাকে, তারা দে ক্যান ডু এনি ক্রাইম উইদাউট এনি হেজিটেশন। তারা একেবারে তাদের ভিতরে বিবেকবোধ বলতে সবকিছু পুড়ে যায়, ঝলসে যায়। সুতরাং এই মাদকটা যে একটা বড় ফ্যাক্টর, অবশ্যই এটা একটা বড় ফ্যাক্টর। আর আসিফ নজরুল ভাই যেটা বললেন যে গ্লোবাল সংস্কৃতি, আমি যে দৃশ্যগুলি পটগুলি দেখি অ্যালার্মিং, ভয়াবহ। এখনকার ঘরে ঘরে এই ছোট ছোট শিশুরা ঘরের মধ্যে ল্যাপটপ ব্যবহার করছে, ইন্টারনেট ব্যবহার করছে, এবং তারা নিজেদের রুমটাকে বদ্ধ করে রাত জেগে তারা বাজে ওয়েবসাইটগুলিতে ঘুরছে। অর্থাৎ তাদের প্রেরণা যেটা মোটিভেশনাল ফোর্স, তাদের যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, যেটা দিয়ে তারা পড়ালেখায় কাজে লাগাতো, সেটা দখল করে ফেলছে ইন্টারনেট, সেটা দখল করে ফেলছে ফেসবুক, সেটা দখল করে ফেলছে বাজে ওয়েবসাইট। সুতরাং সে তো ভালো খাতে নাই, তার ভিতরে এই নৈতিকতা মূল্যবোধগুলি এখন তুচ্ছ হয়ে যাচ্ছে, সুতরাং সে খুব সহজে ভেসে যাচ্ছে। মানে এখানে জি জি বলেন। একটা বিষয় আমি মিস করে গিয়েছিলাম, এটা একটু প্রসঙ্গটাকে হয়তো অন্যদিকে নিয়ে যাবে, যে আমরা বলছিলাম না যে আমাদের মিডিয়া কভারেজে আমরা কেন এই এক্সেসেস গুলি করি। আমি একটা কথা বলতে গিয়ে ভুলে গেলাম যে একটা মানে যোগ্যতার ঘাটতিও কিন্তু এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। মানে আমাদের সৃজনশীলতার অভাব, আমাদের একটু চিন্তা ভাবনা করা, পরিশ্রম করার মানে আলস্যের কারণে আমরা কি করি, এইসবে গা ভাসাই। আসলে এই সেন্সেশনালিজমটাকে বেশি দরকার হয়। আমার একটা ভালো স্টোরি তৈরি করার জন্য পরিশ্রম করতে হতো, এইগুলি করতে পরিশ্রম লাগে না। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, এবং এটা আমাদেরকে মিডিয়া কভারেজের ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এটা একটা, আমরা অনেকগুলি মানে এসএমএস পেয়েছি দর্শকদের কাছ থেকে। একটি জিনিস হচ্ছে কমন, যে হোম মিনিস্টার যে কোনো অবস্থায় হোক বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। এই 48 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করা যায়নি। আইজিপি সাহেব বলেছেন যে সময় বেঁধে তদন্ত সম্ভব না। এই পর্যায়ে উনার এই কথা বলার জন্য উনার এখন পদত্যাগ করা উচিত কিনা, এটি কমন, অনেকে বলেছেন। আরেকজন বলেছেন পুলিশকে তাদের মতো করে তদন্ত করতে দেওয়া উচিত। আরেকটি জেনে বলেছেন যে আমাদের একটি হটলাইন দরকার 911 বা 9999 এর উপর। আপনি যদি একটু আমাদের কিন্তু হটলাইন আছে, কিন্তু এই হটলাইন গুলি ওই এটা সার্বজনীন হটলাইন না। কারণ আপনি যদি দেখেন ঢাকা শহরের সমস্ত অটো রিক্সাগুলির পেছনে এই ডিএমপির হটলাইন নাম্বারগুলি লেখা থাকে। ওটা তো অনেক বড় না, অনেক বড় নাম্বার। হ্যাঁ, সেটাই সমস্যা, কিন্তু আমাদের হটলাইন একটা আছে আর কি, এটা এক ধরনের। তো এটা খুব একটা কার্যকর না, এটা ইউজফুল না। আর এই যে দর্শকদের যে খেপামি প্রতিক্রিয়াটা, যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত কিনা, এটা আবার ওই স্বরাষ্ট্রমন্ত্রীর 48 ঘন্টার ইয়ার মতোই কিন্তু একটা, এটাও একটু ইমোশনালি চার্জ দাবি। আমি মনে করি না এটার জন্য তার পদত্যাগ করার মতো এটা একটা ত্রুটি, কিন্তু আমি অবশ্যই মনে করি যে আমাদের সকলকেই এই আবহ থেকে বেরিয়ে আসতে হবে, এবং 48 ঘন্টায় না হওয়ার জন্য আক্ষেপ করা যাবে না। আমরা চাইবো প্রফেশনালি জিনিসটা হোক এবং আমরা একটা কোয়ালিটি রিপোর্ট পাই। আরেকটা ব্যাপার ছিল হচ্ছে যে এই প্রশ্নটা আসিফ ভাইয়ের কাছে করি, যে পুলিশকে তাদের মতো করে তদন্ত করতে দিলে সবচেয়ে ভালো হয়। এটা অনেকগুলি দর্শক বলেছেন যে পুলিশকে প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, আমরা চাপ দিচ্ছি, এই জিনিসটা না হলে ভালো হয়, এটা অনেকে বলেছেন। এটা আমাদের একটা মানে রাষ্ট্র ব্যবস্থার অসুস্থতার পরিচয়। কারণ আপনি কোনো সভ্য এবং অ্যাডভান্স কান্ট্রিতে একটা হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ তদন্ত করবে, এখানে আবার নির্দেশ লাগবে কেন? প্রধানমন্ত্রীর নির্দেশ লাগবে। তার মানে কি প্রধানমন্ত্রীর নির্দেশ আর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ না আসলে পুলিশ গা করতো না, পুলিশ অতটা সিরিয়াসলি দেখতো না? এটা মানে তো এটাই যে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিতে হয়। বাই প্রফেশন পিআরবি অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী পুলিশের কাজই তো হচ্ছে তদন্ত করা, অপরাধীকে খুঁজে বের করা। ঠিক আছে, আপনি এখন এই যে অনুষ্ঠানটা হোস্ট করেন, আপনাকে কি আপনার চেয়ারম্যান প্রতিদিন ফোন করে নির্দেশ দিবে আপনি কিন্তু অনুষ্ঠানটা করবেন 11টার সময়? হাস্যকর ব্যাপার না? যদি আপনি 11টায় না করেন, যদি সিরিয়াস না থাকেন, তখন করবে। ঠিক না? এটা খুব কমন, মানে খুব সহজ একটা লজিক্যাল কনক্লুশন। এটা আপনার একটা অসুস্থতার পর্যায়ে পৌঁছে গেছে। এটা কিন্তু
প্রথম ঘটনা না, অনেক জায়গায় আমরা দেখি যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এবং আপনি দেখেন শেয়ার মার্কেটের কথা আপনার মনে আছে, প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে হয়েছে। তারপর যখন কিছু হয় নাই, আপনি যে কোনো পত্রিকার ব্লগ সাইটে গেলে দেখবেন অনেকে বলবে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত, কারণ উনি ফেল করেছেন ধরে নেওয়া হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রী এরকম বলবেন কেন? আর একটা কথা, উইথ ডিউ রেসপেক্ট টু হার, উনাকে আমার কখনোই যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় নাই, কখনোই মনে হয় নাই। এটা বিভিন্ন কারণে, সেটা আমি ব্যাখ্যা করতে চাই না। ব্যাখ্যা